নমস্কার বন্ধুরা, কাব্যকথা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। কাব্যকথায় আজকের গল্প ব্রেকআপ, লেখিকা শ্রীমতী অর্পিতা সরকার। চিঠিটা যখন পেল অরুন্ধতী তখন বেশ কিছুটা দেরি হয়ে গেছে। প্রজ্ঞা তখন কলেজে বেরিয়ে গেছে। কলেজেই গেছে তো, নাকি অন্য কোথাও? এমনিতেই হাই প্রেশার বলে একটুতেই ঘাম হয় অরুন্ধতী। তারপর চিঠিটা পড়ার পরে তো হাত পা ঠান্ডা হয়ে ঘামতে শুরু করেছে। তার এমন শান্ত মেধাবী মেয়ের হঠাৎ কি এমন হলো যে এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে? সুদীপকে কি একবার ফোন করবে? কিন্তু সে তো মেয়ে বলতে এমন অজ্ঞান যে এই খবর শুনে হয়তো পরিমরি করে অফিসের সব কাজ ফেলে ছুটবে। না থাক, আপাতত সুদীপকে ফোনটা করতে গিয়েও করল না অরুন্ধতী। বাথরুমে ঢুকে মাথার মাঝখানে একটু জলের ঝাপটা দিল। অরুন্ধতীর যখন খুব রাগ হতো তখন ওর মাও ওর মাথার মাঝখানে থাবড়া করে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে দিত। এই বয়সে এসে ওর রাগটা কমেছে, বরং সকলের জন্য চিন্তাটা বেড়েছে। নিজে মা হয়ে বুঝেছে মায়েদের রাগ দুঃখের প্রকাশটা একটু অন্যরকম। সংযত হয়ে চলতে হয় জীবনে, কারণ সংসারের ভারটা যে তখন মায়ের ওপরই বর্তায়। এখন অবশ্য অরুন্ধতীর রাগ নয়, ক্ষোভ জন্মেছে মনে। তাই ঠান্ডা মাথায় কাজ করাটা বড্ড জরুরি। একবার, দুবার, তিনবার ফোনটা করল অরুন্ধতী। আর সময় নেই, ফোন রিসিভ করছে না প্রজ্ঞা। তাহলে কি চিঠির কথাই সত্যি? বারবার চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে প্রজ্ঞার লেখা চিঠির অক্ষরগুলো। দুর্বল পায়ে কাঁপা হাতে আলমারি খুলল অরুন্ধতী। হাতের সামনে যেটা পেল সেই চুড়িদারটাই গলিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে ছুটল। এই অফিস টাইমে ট্যাক্সি পেলে হয়। ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরা আছে চিঠিটা, যেটা প্রজ্ঞা লিখেছে ওর কোনো এক বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ড না বলে লাভার বলাই শ্রেয়। বড় হয়ে গেল প্রজ্ঞা। অরুন্ধতীর চোখের সামনে দিয়ে এতটা বড় হয়ে গেল, আর মা হয়ে একটু টেরও পেল না। অরুন্ধতীর তো আজও মনে হয় এই সেদিন হেলথ কেয়ার নার্সিংহোমে শুয়ে আছে অরুন্ধতী। সুদীপ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলছে, কি গো, খুব কষ্ট হচ্ছে? সত্যি কষ্ট হচ্ছিল অরুন্ধতীর। একটু আগেই নার্স দিদি এসে বলেছিলেন, লেবার পেন ভোগ না করে কেউ কি মা হয়? যন্ত্রণায় কুঁকড়ে উঠছিল অরুন্ধতী। সুদীপ বলেছিল ডক্টরকে বলি সিজার করে দিতে। গো ধরে বসেছিল অরুন্ধতী, কিছুতেই না। তারপর সিজার করতে গিয়ে যদি আমার বেবির কোনো ক্ষতি হয়? কয়েকদিন আগে শুনেছিল এক বান্ধবীর সিজার করতে গিয়ে নাকি সদ্যজাতর মাথায় আঘাত লেগেছিল। আজকের মতো তখন সিজারটা অতটাও উন্নত ছিল না। দাঁতে দাঁত চেপে সহ্য করেছিল অব্যক্ত যন্ত্রণা। কষ্টে মুখ নীল হয়ে যাচ্ছিল অরুন্ধতীর। রাত প্রায় 9টা নাগাদ নার্সিংহোমের নিস্তব্ধতা ভেঙে চিৎকার করে নিজের উপস্থিতি জানান দিয়েছিল ছোট্ট মেয়েটা। মেয়েরই শখ ছিল সুদীপ আর অরুন্ধতীর। নাম আগে থেকেই ঠিক করা ছিল। সুদীপ ফিসফিস করে বলেছিল প্রজ্ঞা। ছোট্ট ছোট্ট হাতে মায়ের গলা জড়িয়ে ধরে আধো আধো গুলিতে মা ডাকার দিনটা আজও মনে আছে অরুন্ধতীর। সুদীপ অভিমানী গলায় বলেছিল, হ্যাঁ গো, বাবা কবে বলবে? সেই প্রজ্ঞা বড় হয়ে গেল, মাকে লুকোতে শিখে গেল এত কিছু। ঠিক কবে থেকে অরুন্ধতী প্রজ্ঞার এতটা পর হয়ে গেল সেটা ভেবে ক্ষোভ জমেছে মনে। কিন্তু এই মুহূর্তে নিজের কোনো অভিমানকে স্থায়ী হতে দেবে না অরুন্ধতী। একমাত্র লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞার কাছে পৌঁছনো। প্রিয় নিশান, ভেবে দেখলাম জানিস, অনেক ভাবলাম। তুই আমার জীবন থেকে চলে যাবার পরে বুঝতে পারলাম আমি বড্ড একা, ভীষণ নিঃস্ব হয়ে গেলাম। গত 1 বছরে আমাদের কাটানো সময়টা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে তোর সাথে অঙ্কিতাকে দেখে প্রথমে একটু চমকালেও বুঝতে পারলাম তুই এখন আমাকে নয়, অঙ্কিতাকে ভালোবাসিস।
অনেক ভেবেও খুঁজে বের করতে পারলাম না আমার দোষটা কি ছিল। আমার বাবা চাকরি করে আর অঙ্কিতাদের বড় ব্যবসা, গাড়ি বাড়ি, তাই নাকি অঙ্কিতার শরীরে বিভঙ্গ তোকে বেশি আকর্ষণ করলো? যাই হোক, অবান্তর প্রশ্নের উত্তর খোঁজার আর বোধহয় কোনো মানেই হয় না, বরং কিছু প্রশ্ন সমাধানহীনভাবেই চলুক আমার সাথে। জানিস নিশান, প্রথম যেদিন তুই আমাদের ফিজিক্সের ব্যাচে অংশুমান বাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করেছিলি, সেদিন কেন জানি না আমার সমস্ত সত্তা বলে উঠেছিল ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি। গত পরশু যখন তুই আবার আমাদের কলেজ ক্যান্টিনে দাঁড়িয়ে বললি আমাদের মধ্যে নাকি হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স, তখনও মনে হলো আমি তোকে সত্যি খুব ভালোবাসি। তবে বুঝতে পারলাম না গত 1 বছরে এই আকাশ পাতাল পার্থক্যটা তুই কেন নোটিস করিসনি। তখনও বোধহয় তুই অঙ্কিতাকে চিনতিস না, তাই না রে? কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে। বাপি, মা, আমাদের ছোট্ট বাড়ি, ছোট্ট উঠোন, তার পাশে আমার বসানো কাঁঠালি চাপার গাছ, কলেজ ক্যাম্পাস, বন্ধুদের সকলকে ছেড়ে চলে যেতে সত্যি খুব কষ্ট হচ্ছে রে। কিন্তু গত 2 দিন অনেক ভেবে দেখলাম তোকে ছাড়া বেঁচে থাকাটা সত্যি কঠিন। তোরা ভালো থাকিস, তাই চললাম। প্রজ্ঞা। ট্যাক্সিতে বসে চিঠিটা আর একবার পড়ল অরুন্ধতী। প্রজ্ঞার পড়ার টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা ছিল চিঠিটা। সম্ভবত কলেজের ব্যাগে ভরতে ভুলে গেছে লাস্ট মোমেন্টে। হয়তো কলেজে গিয়ে কোনো বন্ধুকে দিয়ে পাঠাতো ওই নিশানের কাছে, তারপরেই হয়তো। আর ভাবতে পারছে না অরুন্ধতী মেয়েটা কি আদৌ আছে নাকি ভুলের ফাঁদে অলরেডি। প্রজ্ঞাকে ছাড়া কি আদৌ বাঁচা সম্ভব অরুন্ধতী বা সুদীপের? ওদের দুজনের জীবনই তো ওই কেন্দ্রবিন্দুকে ঘিরে প্রদক্ষিণ করে যাচ্ছে। ওদের স্বামী স্ত্রীর নিজস্ব সময়ের সমস্ত কথাবার্তায় একটাই নাম বারবার ঘুরে ফিরে আসে, সেটা হলো প্রজ্ঞা। দাদা দাঁড়ান দাঁড়ান, এই তো কলেজ এসে গেছে। ব্যাগ থেকে ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে ছুটল অরুন্ধতী। ঠিক গত বছর এই কলেজের সামনে এসেই অরুন্ধতীর গর্বে বুক ফুলে উঠেছিল। এত বড় নামী কলেজের গেটের সামনে দাঁড়িয়েই মেয়ের মাথায় হাত বুলিয়েও বলেছিল, প্রজ্ঞা বিশ্বাস কর, স্বপ্ন ছিল রে, সেই নিজের স্কুল লাইফ থেকেই স্বপ্ন ছিল এই কলেজে ভর্তি হবার। হঠাৎ করে বিশেষ কারণে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যাওয়ায় ভর্তি হতে পারিনি। তারপর থেকে যতবার এর পাশ দিয়ে গেছি ততবারই ভিতরের বিশাল সবুজ ক্যাম্পাসটা আমাকে হাতছানি দিয়ে ডেকেছে। আজ এতগুলো বছর পরে এই ক্যাম্পাসের ডাকে সাড়া দিতে ঢুকেছে এই কলেজে। নিজের ক্ষমতায় নাইবা হলো, তোর রেজাল্টের জোরেই না হয় পা দিচ্ছি স্বপ্নের প্রতিষ্ঠানে। প্রজ্ঞা মায়ের হাতটা চেপে ধরেছিল, মুখে বলেছিল, মা আমি পারবো তো? অরুন্ধতীর বুকের ভিতরে তখন ভয় আর আনন্দের মিশেল চলছিল। তবুও মেয়ের মাথাটা বুকে চেপে ধরে বলেছিল, তুই পারবি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ছুটতে ছুটতে এসে বলবি, মা আমি পেরেছি। প্রজ্ঞার চোখে জল দেখেছিল সেদিন অরুন্ধতী। মেয়েটা তো তার এমনই ছিল। সুদীপ কলেজের ভিতর থেকে হাত নেড়ে ডেকেছিল। ভিতরে ঢুকতেই বলেছিল, মা মেয়েতে গেটে দাঁড়িয়ে কি করছিলে? সামনে নিয়েছিল অরুন্ধতী, মায়ের দেখা দেখি প্রজ্ঞাও। সুদীপ প্রায়ই বলে, মা মেয়ে দুটোই সমান, ক্রাইং মেশিন। ভারত মহাসাগরের সব জল মা মেয়ের চোখে এসেই জড়ো হয়। সত্যি তাই, প্রজ্ঞাটাও হয়েছে মায়ের মতোই। কিছু হলেই ঠোঁট দুটো কামড়ে 2 চোখ ছাপিয়ে জলের ধারা নামে। ক্লাস চলছে BKM এর গুরুত্বপূর্ণ ক্লাস। অন্যদিনে ওনার মুখ থেকে নিঃসৃত প্রতিটা কথা নোটস বানানোর উপাদান হিসাবে ডায়েরিতে নোট করত প্রজ্ঞা। আজ পারছে না, কিছুতেই পারছে না। মনে পড়ে যাচ্ছে নিশানের দেওয়া সব প্রতিশ্রুতির কথা।
যদিও পড়াশোনায় সিনসিয়ার বা ক্লাস বাঙ্ক করতো না বলে নিশানের সাথে সময় খুব কমই কাটিয়েছে ও। তবুও ক্লাসের ফাঁকে হোয়াটসঅ্যাপে ছোট্ট মেসেজ ঢুকতো, ক্যান্টিনে এসো প্লিজ, অনেকক্ষণ তোমাকে না দেখে আছি। নিশানের মেসেজ পেয়ে মুখে হালকা হাসি রেখা দিত প্রজ্ঞার। পরের পিরিয়ডটা করেই ছুটত ক্যান্টিনের দিকে। দূর থেকে দেখতে পেত নিশানের শার্টের স্ট্রাইপগুলো। ওর পোশাকগুলো ততদিনে প্রজ্ঞার রীতিমতো পরিচিত হয়ে গিয়েছিল। বুকের ভিতর আগাম কালবৈশাখীর বার্তা শুনতে পেত প্রজ্ঞা। নিশানে যত কাছে এগিয়ে যেত ততই ভিতরে তোলপাটটা বেশি করে অনুভব করত। ওকে সামনে পেয়ে নিশান একটা বোকা বোকা হেসে বলতো, কি করব, তোকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না যে। কখনো প্রজ্ঞাকে তুমি সম্বোধনে লিখত নিশান, আর ডাকতো তুই বলে। আবার মাঝে মাঝে খেয়ালি গলায় বলে উঠত, প্রজ্ঞা এবার তোকে তুমি বলা প্র্যাকটিস করি। খুব কম সময় নিশানের সাথে কাটালেও সেসব মুহূর্তকে প্রজ্ঞা মারাত্মক হিসাবের মতোই অল্প অল্প করে খরচ করে, পাছে বেশি খরচ হয়ে যায় আর ওদের একসাথে কাটানোর মুহূর্তের স্মৃতিগুলো ফুরিয়ে যায়। যদিও দুদিন আগেও ভাবতে পারিনি প্রজ্ঞা নিশান কখনো ওকে বলতে পারে, প্রজ্ঞা তোর আর আমার মধ্যে বিস্তর ফারাক, ভবিষ্যতে আমাদের বড্ড অ্যাডজাস্ট করতে হবে রে। সেটা নাকি দুজনের পক্ষে খুব ক্ষতিকারক হবে। আকাশ থেকে পড়েছিল প্রজ্ঞা। ভবিষ্যৎ, বর্তমানের একটা মুহূর্ত তো ও কাটাতে পারবে না নিশানকে ছাড়া। ফার্স্ট টার্মে ফার্স্ট হওয়ার কথা তো দূরে থাক, মনের যা অবস্থা তাতে ফার্স্ট ক্লাস পেলে হয়। আর তো মাত্র কয়েকদিন পরই পরীক্ষা। নিষ্ঠুর কথাটা অমানবিকভাবে জানিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল নিশান। পিছন ফিরে একবারও দেখেনি প্রজ্ঞার জীবন্ত লাশটা কিভাবে বাসে ট্রামে করে বাড়ি ফিরবে। প্রায় অসার পা দুটো নিয়ে চলতে পারেনি প্রজ্ঞা। চুপ করে একটা বেঞ্চে বসে পড়েছিল দীর্ঘক্ষণ। তারপরে বাপির ফোনটা এসেছিল। কিরে, আজও কি চকলেট আইসক্রিমের বার নেব নাকি স্ট্রবেরি খাবি? চমকে উঠেছিল। কিছুক্ষণের জন্য মৃত মস্তিষ্ক জেগে উঠে বলেছিল, তোর একটা বাড়িও আছে, সেখানে দুজন মানুষ আছে তোর পথে। ধীরে ধীরে নিজের নিষ্প্রাণ শরীরটাকে টেনে হিঁচড়ে বাড়ি অবধি নিয়ে গিয়েছিল প্রজ্ঞা। রাতে খাবার টেবিলে বাপির ভাত থেকে পটল ভাজা চুরি করেনি বলে একটু চোখে লেগেছিল মায়ের। মা বলেছিল, প্রজ্ঞা তোর কি শরীর খারাপ? আসলে প্রজ্ঞাকে যদি 10টা পটলও ভেজে মা সাজিয়ে দেয় তবুও বাপির পাত থেকে অন্তত এক পিস ওকে হাত সাফাই করে খেতেই হবে, নইলে যে পেটটা ঠিক ভরে না। ডাইনিং টেবিলে খেতে বসে টিভিতে খেলার হাইলাইটস বা নিউজ দেখাটা বাপির দীর্ঘদিনের অভ্যাস। সেই সুযোগে প্রজ্ঞা বাপির পাত থেকে এটা সেটা চুরি করে নেয়। মা দেখতে পেয়ে প্রজ্ঞাকে বকে আর বাপিকে আবার সেকেন্ড টাইম দেয়। এই খুনসুটিটাই ওদের খাবার টেবিলে। প্রজ্ঞার দুষ্টুমির জন্যই মা পটল ভাজা প্রজ্ঞার থালায় কম আর বাপির থালায় বেশি দেয়, যাতে প্রজ্ঞা চুরি করার পরেও মানুষটা দুটো পায় আর কি। আজ নিজেরগুলোই খেলো না দেখে প্রথমটা খটকা লেগেছিল অরুন্ধতির। প্রজ্ঞা সামলে নিয়ে বলেছিল, আজ খেতে ইচ্ছে করছে না মা। বাপি কপালে হাত দিয়ে বলেছিল, কই জ্বর নেই তো, হয়তো তাপ লেগে গেছে তাই খিদে নেই। কোনো মতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিল প্রজ্ঞা। তারপরে হোয়াটসঅ্যাপটা খুলে বুকটা হুহু করে উঠেছিল। যা ভেবেছে ঠিক তাই, নিশানের ছবি দেখা যাচ্ছে না। তার মানে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে ওকে। পাগল পাগল লাগছিল প্রজ্ঞার। মেসেজের পর মেসেজ পাঠাচ্ছিল, একটাও সেন্ড হচ্ছিল না। ডাবল টিক দেখবার জন্য বারবার নিজের নেট কানেকশন চেক করছিল। আর সহ্য করতে না পেরে নিশানকে ফোন করেছিল। মাত্র একবার রিং বাজতেই বিজি টোন শো করছিল। তার মানে ওর ফোন নম্বরটাও ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে নিশান। প্রজ্ঞার দু চোখ বেয়ে নোনতা জলের ধারা। তবুও যেন কষ্টগুলো কিছুতেই জমাট বাঁধছিল না। তরল অবস্থাতেই মাথা থেকে গলায়, গলা থেকে হৃদয়ে এসে অবশ করে দিচ্ছিল ওর ভাবনা শক্তিকে। পুরনো মেসেজ চেক করে যাচ্ছিল। দুদিন আগেও
হাজার হাজার প্রতিশ্রুতির বন্যায় ভেসেছিল ওর হোয়াটসঅ্যাপ উইন্ডো। মনের মধ্যে যখন তীব্র আলোড়ন চলছিল, ঠিক তখনই ফোনটা এসেছিল অঙ্কিতার। দেখ প্রজ্ঞা, নিশান্তকে আর ভালোবাসে না, ও এখন আমার সাথে এনগেজড। সো প্লিজ তুই আমাদের মধ্যে আর ঢুকিস না। এক রাত শূন্যতা এসে গিলে খাচ্ছিল প্রজ্ঞার অন্ধকার রাতের ঘুমহীন চোখ দুটোকে। তবুও বাপি মা যাতে বুঝতে না পারে সেই জন্যই যতটা পেরেছে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে চায়ের টেবিলে। মায়ের চোখে বোধহয় একটু বেমানান ঠেকেছিল প্রজ্ঞার চোখে রক্তাভ, তাই আনমনি দুবার বেশি তাকিয়েছিল মা ওর দিকে। তারপর বলেছিল, রাত জেগে এত পড়ার কি আছে, শরীর খারাপ করবে যে। রাত জেগে পড়াটা যদিও প্রজ্ঞার দীর্ঘদিনের অভ্যেস, তবুও গতকাল রাতটা যে পড়ার জন্য জাগেনি সেটা মনে হতে একটা অব্যক্ত কষ্ট হচ্ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে ওর। নিশানকে ছাড়া বেঁচে থাকার বিশেষ অর্থ খুঁজে পায়নি জীবনে। হেরে গেছে ও ভাগ্যের কাছে, অঙ্কিতা হারিয়ে দিয়েছে ওকে। বেশ কয়েকদিন ধরে নিশানের ব্যবহারে একটা পরিবর্তন দেখতে পাচ্ছিল যেন। অঙ্কিতার সাথে দু একবার ঘুরতেও দেখেছে, কিন্তু মনে কোনো সন্দেহ আসেনি। ভেবেছে ওদের দুজনের নিছকই বন্ধুত্ব। আসলে কোনো মানুষকে যদি নিজের থেকেও বেশি বিশ্বাস করে ফেলে কেউ, তখনই বোধহয় একটা বোবা অন্ধত্ব ঘিরে ফেলে। তখন চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনাই আর দৃষ্টিগোচর হয় না। তাই হয়তো নিশানের ওই ছাড়া ছাড়া ব্যবহার, বাঁধন আলগা করার ইঙ্গিত, অঙ্কিতার সাথে ঘনিষ্ঠ হবার সম্ভাবনা সবই দেখেও দেখেনি প্রজ্ঞা। আর যখন বুঝতে পারল তখন আর নিজেকে সামলানোর ক্ষমতাটাই অবশিষ্ট নেই ওর। ক্লাস শেষ হলো, ওর সামনে বইয়ের অক্ষরগুলো তখনও ঝাপসা। হোয়াটসঅ্যাপ ব্লক, তাই রুমিকে দিয়ে পাঠিয়ে দেবে ওর লেখা শেষ চিঠিটা। নিশান বুঝুক প্রজ্ঞা ওকে ঠিক কতটা ভালোবাসত। নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিতে পারে ও নিশানের জন্য। ব্যাগটা হাত রাখছে প্রজ্ঞা, চিঠিটা পাচ্ছে না কিছুতেই। হ্যাঁ, কলেজে বেরোনোর আগে টেবিল থেকেও চিঠিটা ব্যাগেই ভরেছিল। তারপর মাকে জড়িয়ে ধরে কোনো মতে কান্না চেপে চুমু খেয়েছিল। তাহলে চিঠিটা গেল কোথায়? প্রজ্ঞা বিশ্বাস একবার প্রিন্সিপালের রুমে আসবে, স্যার তোমাকে ডাকছেন। চমকে উঠেছে প্রজ্ঞা। কলেজের 4th ক্লাস স্টাফই হবে বোধহয়। ক্লাসের সামনে দাঁড়িয়ে প্রজ্ঞাকে ডাকলেন। ক্লাস শুদ্ধ সকলেই জিজ্ঞেস করছে, কি রে প্রজ্ঞা, কি হয়েছে? হঠাৎ প্রিন্সিপাল? প্রজ্ঞা নিজেও বিষপাও জলে। হঠাৎ কেনই বা ডাকছেন স্যার? আর কতক্ষণই বা থাকবে এই পৃথিবীতে? কয়েকটা ঘন্টা মাত্র, দেখা যাক কি বলে। প্রিন্সিপালের রুমের কাচের দরজাটা ঠেলতেই বিস্মিত হয়ে গেছে প্রজ্ঞা। ও কি ঠিক দেখছে, নাকি ও ক্ষতিগ্রস্ত মাথার ভুলভাল ভাবনা? প্রিন্সিপালের সামনের চেয়ারে যিনি বসে আছেন তাকে পিছন থেকে দেখেও অচেনা লাগেনি প্রজ্ঞার। কিন্তু যে প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খেয়েই চলেছে সেটা হলো, মা হঠাৎ কলেজে কেন? নিজের ফোনটা চেক করলো। হ্যাঁ, 12 মিস কল। তবে কি কারোর কিছু হয়েছে? বলুন স্যার। নিজের গলার স্বর নিজের কাছে ভীষণ অপরিচিত লাগছিল প্রজ্ঞার। কেমন যেন হেরে যাওয়া একটা মানুষের গলা। স্যার গম্ভীরভাবেই বললেন, তোমার মা তোমাকে নিয়ে যেতে এসেছেন। আরও চমকের বোধহয় বাকি ছিল। সেই ভর্তির দিনের পরে আর কখনো মা কলেজের দরজায় পা দেয়নি। আজ হঠাৎ কলেজ থেকে নিতে চলে এলো। ঘাবড়ে যাওয়া মুখে মায়ের দিকে তাকাতেই অরুন্ধতী বলল, থ্যাংক ইউ স্যার। মেয়ের দিকে চোখ টেপে ইশারা করলো, চল। মাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ক্লাস থেকে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এলো প্রজ্ঞা। বেরিয়েই বলল, মা তুমি এভাবে হঠাৎ করে? অরুন্ধতী মজার ছলে বলল, আরে এই রাস্তায় এসেছিলাম, তোর কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ক্লাস বাঙ্ক করে মুভি দেখার মজাটা কেমন সেটা আমার স্টুডিয়াস মেয়েটাকে বোঝাই আজ। প্রজ্ঞা অবাক হয়ে তাকিয়ে আছে। একদিন টিউশন কামাই করলে যে মা ভালো করে কথা বলে না প্রজ্ঞার সাথে,
বৃষ্টির দিনে কলেজ যাবে না বললে যে মা বলে আমাদের স্বপ্নটা নিয়ে তুই ছিনিমিনি খেলছিস, সেই মা কিনা ক্লাস বাঙ্ক করে মুভি দেখতে চাইছে। আনন্দে লাফিয়ে উঠে প্রজ্ঞা বলল, তোমার হলো কি? অরুন্ধতী অভিমানী মুখে বলল, কেন রে, তোর মা কি একেবারে বুড়ি হয়ে গেছে যে মুভি দেখতেও ইচ্ছে করবে না? মুভির আগে আমরা কোল্ড কফি খাবো, ব্রেকে কোল্ড ড্রিঙ্ক, পপকর্ন। প্রজ্ঞার যেন এখন বিশ্বাসই হচ্ছে না তার মা নিয়ম ভাঙতে চাইছে। মা যেন আর ছেলে মানুষের মতো আনন্দে আত্মহারা হয়ে প্রজ্ঞাকে একবার জড়িয়ে ধরছে, একবার চুমু খাচ্ছে। বহু দিন পরে বোধহয় মা প্রজ্ঞাকে ছোট্ট মেয়ের মতো আদর করছে। মা নিজের গানের স্কুল আর বাপি অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে প্রজ্ঞার বড্ড একা লাগে। মা কর্তব্য করতো ঠিকই, কিন্তু মাকে যেন আর সেই ছোটবেলার মতো কাছের মনে হতো না। প্রজ্ঞার বুকের ভিতরে দীর্ঘশ্বাসটা ধীরে ধীরে বেরিয়ে এলো। মা ততক্ষণে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে পড়েছে। প্রজ্ঞার মুখে একটা বড় ফুচকা ভরে দিয়ে বলল, মুখ ফাঁক না করে খেতে পারলেই আইসক্রিম ফ্রি। প্রোগ্রাম মায়ের ছেলে মানুষেতে যোগ দিয়েছে ততক্ষণে। মুভি, খাওয়া দাওয়া, শপিং করে যখন বাড়ি ফিরল, তখন বাপি নিজেই এক কাপ চা করে নিয়ে বসে টিভি চালিয়েছে। মেয়েকে দেখেই বলল, তোরা কি নিষ্ঠুর রে, আমাকে না নিয়ে আগে থেকে কোনো প্ল্যান না করে দুজনে ঘুরে এলি? অরুন্ধতী আজ সম্পূর্ণ অন্য মুডে হাসতে হাসতেই বলল, আজ মা মেয়ে ট্রিপ ছিল, বাপির নো এন্ট্রি। ডিনার টেবিলে বসেও টুকিটাকি কথাবার্তার পরে প্রজ্ঞা ঢুকে পড়ল নিজের ঘরে। ফেসবুকে ওকে ব্লক করেনি নিশান, কিন্তু মেসেঞ্জার ব্লক। তার মানে ভিতরের বিষয়টা ঠিক এমন, অঙ্কিতা নিশানের সব রকম আনন্দ সুখের ছবি দেখুক প্রজ্ঞা, অথচ নিশানের সাথে কখনো যোগাযোগ না করতে পারুক। মায়ের নম্বরটা নিশ্চয়ই নিশান ব্লক করবে না। মায়ের ফোন থেকে কি একবার ফোন করে জিজ্ঞেস করবে প্রজ্ঞা, ও কি সত্যি প্রজ্ঞাকে ভুলে গেল? মা এখনো রান্নাঘরে কি সব গোছাচ্ছে। ডাইনিংয়ে মায়ের ফোনটা রয়েছে। চুপি চুপি গিয়ে ফোনটা হাতে নিল। বুকের ভিতরটা একটা অজানা উত্তেজনার তোলপাড় হচ্ছে। রিং বাজছে নিশানের, সেই পুরনো গানটা প্রজ্ঞায় সেট করে দিয়েছিল যেদিন বিশ্বজিৎ স্যার আচমকাই প্রশ্ন করেছিলেন, আচ্ছা নিশান, তোমার আর প্রজ্ঞার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নিশান এসে প্রজ্ঞাকে বলেছিল, জানিস, আমাদের বিশ্বজিৎ স্যারও জেনে গেছেন আমাদের রিলেশনশিপের কথা। সেই দিনই প্রজ্ঞা এই গানটা সেট করে দিয়ে বলেছিল, সকলের মুখে চর্চা হোক আমাদের প্রেম কাহিনী। বুকের বাম পাশের লাবডুব আওয়াজের গতি আরো দ্রুত হয়েছে প্রজ্ঞার। হঠাৎ ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মা বলল, হ্যালো নিশান, আমি প্রজ্ঞার মা বলছি। আকাশ থেকে পড়ল হয়তো এতটা চমকে উঠত না প্রজ্ঞা। নিশানের নাম মা কি করে জানলো? মা বলেই চলেছে, জানো নিশান, আমি ভেবেছিলাম আমার তোমাকে একটা থ্যাঙ্কস জানানো একান্ত প্রয়োজন। এই যে তুমি দায়িত্ব নিয়ে প্রেমের নাটক করে প্রজ্ঞার দুর্দান্ত ব্রিলিয়ান্ট রেজাল্টটাকে নিজের মিডিওকার রেজাল্টের দিকে টেনে নামাচ্ছিলে, এটার থেকে তুমি ওকে রেহাই দিয়েছো দেখে আমি বিশেষ খুশি হয়েছি বাবা। খুব ভালো থেকো। সত্যি বলতে কি অঙ্কিতাই তোমার সঠিক পার্টনার, না হলে ভবিষ্যতে যখন প্রজ্ঞা ইউনিভার্সিটি টপার হবে তখন আবার তোমার মেলিগোতে ধাক্কা লাগবে। আমার বোকা মেয়েটা হয়তো তোমার খারাপ লাগবে বলেই নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে তোমার মতোই ওই নামি কলেজে ভর্তি হয়েছি দায় সামলানোর মতোই রেজাল্ট করে বসতো। আসলে কি জানো, আমাদের বিশাল স্বপ্নকে নিয়ে তোমাকে যে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রজ্ঞার বার্থডেতে ইনভাইট করলে এসো কিন্তু বাবা, তুমি আমাদের যা উপকার করেছো। এই যা প্রজ্ঞা, তোর বন্ধু তো ফোনটা কেটেই দিল রে। ধুত তোর, নিশানের ফেভারিট ডিশগুলো জানা হলো না। প্রজ্ঞা অবাক হয়ে তাকিয়ে আছে সম্পূর্ণ অপরিচিত অরুন্ধতির দিকে। নিজের গর্ভধারিণীকেই যেন চিনতে পারছে না ও। ধীর স্থির গম্ভীর মায়ের মুখে একটা ফচকে হাসির রেখা। নিশানকে যে মিষ্টির ছুরিটা দিয়ে এফালা ওফালা করলো মা, সেটা কোথায় ছিল এতদিন?
প্রজ্ঞাকে ওইভাবে অপমান করে চলে যাবার পরেও তো প্রজ্ঞা পারেনি রতি অপমান ফিরিয়ে দিতে। অরুন্ধতী পরিষ্কার চোখে তাকালো প্রজ্ঞার দিকে, ধীর স্বরে বলল, বস, তোর সাথে কথা আছে। নিশানের কথা কিভাবে মা জানলো সেই নিয়ে ভিতরে ভিতরে বেশ টেনশন চলছে ওর। মা, আমি বুঝতে পারিনি নিশান এমন ছেলে। অরুন্ধতীর হাতে একটা চিঠি, পড়ে দেখ। তার মানে কি প্রজ্ঞার চিঠিটা মায়ের কাছে? কিন্তু রং দেখে তো মনে হচ্ছে কাগজটা বহু পুরনো। প্রজ্ঞা চিঠিটা পড়তে লাগলো। অরুন্ধতী, দেখো, আমার মায়ের একটাই শর্ত আমাদের সম্পর্কটা মেনে নেবার, সেটা হলো তোমাকে গানটা ছেড়ে দিতে হবে। ভদ্রবাড়ির বউ জলসায় গান গেয়ে বেড়াবে, এটা আমার মা মেনে নেবে না। আমাদের ভালোবাসার খাতিরে গানটা তোমাকে ছাড়তেই হবে। তোমার সিদ্ধান্ত জানিও। ইতি, জয়দীপ। প্রজ্ঞার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে। জয়দীপ নামটা আর একবার উচ্চারণ করলো প্রজ্ঞা, কারণ এই গোটা গোটা সুন্দর হাতের লেখাটা ওর বিশেষ পরিচিত। অনেকবার ভাইটু মানে ছোট মাসির ছেলের খাতায় দেখেছে। ভাইটুকে জিজ্ঞেসও করেছিল প্রজ্ঞা। ভাইটু বলেছিল, এটা তো পাপার হাতের লেখা। তার মানে কি জয়দীপ রায় মানে ছোট মেসমশাই? ধীরে ধীরে ঘাটটা আলতো করে নেড়ে অরুন্ধতী বলল, হ্যাঁ, তোমার ছোট মেসমশাই। আমাদের 3 বছরের প্রেম ছিল। হঠাৎই আমি যখন মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন তার মনে হয়েছিল আমার গান গাওয়াটা অন্যায়। আসলে বোধহয় তখন তোমার ছোট মাসিকে বিশেষ পছন্দ হয়ে গিয়েছিল জয়দীপের। মেয়ে আজ অরুন্ধতীর সমবয়সী বান্ধবী যেন, তাই নিজেকে উজাড় করে বলেই চলেছে অরুন্ধতী, জানিস প্রজ্ঞা, আমি পরিষ্কার জানিয়েছিলাম গান আমার জীবন, তুমি আমার একটা অঙ্গ। সেই অংশে পছন্দ হলে সেটাকে কেটে ফেলে দেওয়া উচিত, কিন্তু জীবনকে ত্যাগ করে বাঁচব কি করে? তারপরেই দেখেছিলাম তো ছোট মাসির ডায়েরির পাতায় জয়দীপের দেওয়া চিঠি রাখা আছে। বিশ্বাস কর প্রজ্ঞা, সেই মুহূর্তে নিজেকে খুব ছোট মনে হয়েছিল। মনে হয়েছিল আর বেঁচে থেকে লাভ নেই, শেষ করে দিই নিজেকে। পর মুহূর্তে ভেবেছি জয়দীপ কোনোদিনই আমার যোগ্য ছিল না, তাই হয়তো চলে গেছে সঠিক ঠিকানায়। শুধু প্রেম বিয়ে নিয়েই তো জীবন নয়, নিজেকে প্রমাণ করাটাও একটা জয়, চূড়ান্ত পাওয়া। নিজেকে উঁচু আসনে বসানোর লড়াইটার মধ্যেও একটা ভালোবাসা আছে। প্রজ্ঞা বলল, মা, তারপরও তুমি মেসুমশাইয়ের সাথে মাসির সাথে এত ভালো ব্যবহার করো কি করে? অরুন্ধতী হেসে বলল, ধুর বোকামে, জয়দীপ চলে গিয়েছিল বলেই না আমি মিউজিকে মাস্টার্স করতে পারলাম, আর নিজের এত বড় একটা স্কুল করতে পেরেছি। সবই তো জয়দীপের বেইমানির জন্যই সফল হয়েছে। তাই ওরা এলে আমি রেঁধে বেড়ে খাওয়াই। দেখবি, তুইও একদিন নিশানকে করুণার চোখেই দেখবি। যখন তুই অনেক উঁচুতে উঠে যাবি, তখন নিচের দিকে তাকিয়ে দেখবি তোর এই উঁচুতে ওঠার পেছনে এই নিশানের অবদানও কিছু কম নেই। অদ্ভুত মায়ের যুক্তি। তবে প্রজ্ঞা একটা জিনিস অনুভব করলো, এই কদিন ধরে বুকের মধ্যে হু হু করা কষ্টের উপলব্ধিটা যেন অনেকটা হালকা হয়ে গেল। অরুন্ধতী মেয়ের মাথা হাত বুলিয়ে বলল, আত্মহত্যা তো হেরে যাওয়া মানুষরা করে প্রজ্ঞা, জেতার লড়াই তো করে ভবিষ্যতের বিজয়ীরা। আর একটা কথা সবসময় মনে রাখবি, কার জন্য তুই নিজের মূল্যবান জীবনটা নষ্ট করছিস, সে কি আদৌ তোর যোগ্য ছিল? ভালোবাসা শুধু একটা শব্দ নয় প্রজ্ঞা, ভালোবাসা মানে অনেকগুলো অনুভূতির সমন্বয়। একজন কেউ জীবন থেকে চলে গেলেই ভালোবাসা শেষ হতে পারে না। প্রজ্ঞা কান্না ভেজায় গলায় বলল, লাভ ইউ মা, লাভ ইউ ভেরি মাচ। সুদীপ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ দৃশ্যটা দেখার পর মনে মনে বলল, জয়দীপ ঠকে গেছে। ভাগ্যিস জয়দীপ চলে গিয়েছিল, তাই আমার আকাশে অরুন্ধতীর মতো উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতি ঘটেছিল।
হয়তো সুদীপের পায়ের আওয়াজ পেয়ে অরুন্ধতী বলল, ওই দেখ প্রজ্ঞা, বাইরে আর একটা হিংসুটের লোক দাঁড়িয়ে আছে। শুধু আমাকে ভালোবাসিস বলছিস বলে হিংসায় জ্বলে যাচ্ছে। তুই বরং তোর বাপিকে ডেকে একটু আদর করে দে। এক মুখ হাসি নিয়ে সুদীপ বলল, আসলে তো আমার মেয়ে আমাকেই বেশি ভালোবাসে, সেটা তো আমি জানি, তাই আর হিংসা করলাম না। মা ঠিক বলে, ভালোবাসা শুধু একটা শব্দ নয়, অনেকগুলো অনুভূতির সমন্বয়। বাপির কোলে মাথাটা গুঁজে দিল প্রজ্ঞা। ভালোবাসা নামক অনুভূতি এসে স্পর্শ করে যাচ্ছে প্রজ্ঞার মাথার চুলগুলো। বাপি হাত বুলিয়ে দিচ্ছে প্রজ্ঞার মাথায়। চোখের সামনে নতুন স্বপ্ন ভাসছে প্রজ্ঞার, নিজেকে নিজের কাছে প্রমাণ করার। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম নতুন নতুন বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থেকো এবং অবশ্যই খুব সুস্থ থেকো। পরবর্তী দিনে আবারও চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে।